কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত অঞ্চল সহ বিধানসভার 18টি আসনে চলছে ভোট গ্রহণ। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে দাবি তৃণমূলের। আসামেও চলছে ভোট। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত 60 জনের মৃত্যু। সোয়াত জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি। তুর্কি নাগরিকদের তীব্র প্রতিবাদের মুখে গ্রিস থেকে তুরস্কে পৌঁছেছে 500 অভিবাসীবাহী একটি জাহাজ। লেসবোস দ্বীপের কাছে নতুন করে আরও 364 শরণার্থী উদ্ধার। এবং সিরিয়ার আল কারিয়াতাইন শহর পুনর্দখল করেছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসাদকে উৎখাতের চেষ্টা করেছিল সিআইএ, দাবি সাবেক কর্মকর্তা। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর বিধানসভার 18টি আসনের ভোট চলছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ বিকেল 4টা পর্যন্ত চলার কথা থাকলেও কোনো কোনো জায়গায় ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রায় 5,000 কেন্দ্রের মধ্যে অন্তত 2,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু হচ্ছে মন্তব্য করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাম ও তৃণমূলের প্রার্থীরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের বিধায়ক নির্বাচন করছেন। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই 3 জেলায় 18টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। 40 লাখ ভোটারের নির্বাচনী আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়াও বিজেপি ও কংগ্রেস বামফ্রন্ট জোটের 133 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। কোনো কোনো জায়গায় ইভিএম মেশিনের ত্রুটি হওয়ায় বিড়ম্বনার কারণে ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন। ভোট কি বন্ধ রয়েছে? আমরা ওইসব কিছু আমরা কোনো স্ট্যাটাস দিতে পারবো না। আবার কয়েকটি এলাকায় উন্নয়নের দাবিতে ভোট বয়কট করেছেন আদিবাসী ভোটাররা। বয়কট করলাম যে আমরা জলের রাস্তার ব্যবস্থার জন্য বয়কট করতে হইল। নির্বাচন সুষ্ঠু হচ্ছে মন্তব্য করে জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানালেন বাম ও তৃণমূলের প্রার্থীরা। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে, বিশেষত মহিলাদের ভিড় ভোট কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো। বাম এবং জোটের প্রার্থীরা জিতবেন যদি মানুষ স্বাধীনভাবে তাদের ভোট দিতে পারেন। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের বিশাল এলাকাকে বলা হয় জঙ্গলমহল। মূলত আদিবাসী অধ্যুষিত এই জেলাগুলোয় দীর্ঘদিন ধরে মাওবাদীদের তৎপরতা চলে আসছে। এই অঞ্চলের ভোটের সময় যে কোনো সহিংসতার ঘটনা মোকাবেলায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার 6 দফায় 7 দিনের ভোট পরিচালনা করবে নির্বাচন কমিশন। প্রথম দফার দ্বিতীয় পর্বের ভোট নেওয়া হবে আগামী 11 এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে 19 মে। এবারই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পশ্চিমবঙ্গের নাগরিকরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সময় সংবাদ, কলকাতা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আজ 65টি আসনে ভোট গ্রহণ চলছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ 538 জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের ভোটে আসামের 95,11,732 জন ভোটার ভোট দিচ্ছেন। দর্শক, আসামের ভোট পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় সাংবাদিক মানস দাসের সঙ্গে। তিনি জানিয়েছেন বিস্তারিত। আজকে আসামের প্রথম চরণের নির্বাচন চলছে, সেখানে ভারী সংখ্যায় মতদান হচ্ছে এবং আজকের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, উনি তিতাবর কনস্টিটিউয়েন্সি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ওনার যে চ্যালেঞ্জার সে ভারতীয় জনতা পার্টির চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট সর্বানন্দ সোনোয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট এসছে তার মধ্যে বিপুল সংখ্যায় জনগণ এসে ভোট দান করছেন। রাজনৈতিক পরিস্থিতি হলো বিজেপি বাংলাদেশ থেকে ভারতে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীদের বিষয়টাকে একটা মুদ্রা বানিয়েছিল এবং সেইটার উপরে বিজেপিও ফাইট করছে। তারপরে ভারতের সাথে বাংলাদেশের যে ভূমি হস্তান্তরের একটি চুক্তি হয়েছিল সেটার উপরেও বিজেপির একটি স্ট্যান্ড আছে, কংগ্রেসেরও অন্য ধরনের। সেই দুটোর উপরেই ভোট হচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ঘোষণা ছিল হিন্দু মাইগ্রেন্টস যারা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা অত্যাচারিত হিন্দু, এদেরকে সবাইকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। এবং গত বছর এই বিষয়ে একটা নোটিফিকেশনও জারি করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। কংগ্রেস এবং বিজেপি উভয়
উভয় পক্ষই ধর্ম নির্বিশেষে সমস্ত জনতাকেই ভোট দিতে আমন্ত্রণ করেছে এবং সবাই সবার জন্য কিছু না কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু সহ আহত হয়েছে প্রায় 67 জন। বন্যার পানি বেড়ে যাওয়ায় সোয়াত জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। চারদিকে পানি থই থই করছে। পাকিস্তানের গিলগিত বালতিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিকাংশ এলাকা এখন পানির নিচে। তুমুল বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় পেশোয়ারে 45 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণের কারণে সোয়াত ও মালাকান্দ সহ অনেক এলাকায় ভূমিধস হয়েছে। বেশ কিছু সড়ক বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন খাইবার পাখতুনখোয়ার অধিকাংশ ঘরবাড়ির। খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র জানান, ভূমি ও ছাদ ধসেই বেশিরভাগ মানুষ মারা গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোয়াত নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এর আশপাশের এলাকায় জরুরি অবস্থা জারি করেছে জেলা প্রশাসন। প্রাণহানি এড়াতে ওই এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বানভাসীদের সহায়তায় মালাকান্দ সহ বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ সরবরাহের ব্যবস্থা করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। শিরিন আক্তার, সময় সংবাদ। তুর্কি নাগরিকদের বিক্ষোভের মধ্যে সোমবার ইইউ তুরস্ক চুক্তির আওতায় অভিবাসীবাহী প্রথম জাহাজটি গ্রিস থেকে তুরস্কে এসে পৌঁছেছে। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলের দিকিলিতে এদিন প্রায় 500 অভিবাসীকে স্বাগত জানানো হয়েছে। এদিকে অভিবাসীদের গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানোর চলমান প্রক্রিয়ার মধ্যেই এথেন্সে আশ্রয় প্রত্যাশীদের নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা করতে জার্মানির অভিবাসন ও শরণার্থী বিষয়ক কার্যালয়ের একটি দল রোববার গ্রিসে পৌঁছেছে। 7 সদস্যের দলটি নিবন্ধন প্রক্রিয়া ত্বরান্বিত করা ছাড়াও গ্রিসে আশ্রয় প্রত্যাশীদের জায়গা দিতে ভবন ও স্থাপনা নির্মাণে দেশটির সরকারকে সহায়তা করবে। অন্যদিকে গ্রিসের নাম নিবন্ধনে ব্যর্থ অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো সত্ত্বেও শনিবার থেকে এ পর্যন্ত গ্রিসের লেসবোস দ্বীপের কাছ থেকে 364 জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিক কোস্টগার্ড। ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক চুক্তির আওতায় অভিবাসীদের গ্রিস থেকে তুরস্কে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলে তীব্র প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। ইউরোপের ধনী রাষ্ট্রগুলো দায় এড়াতে অভিবাসীদের বোঝা তুরস্কের ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, নতুন করে এত অভিবাসীর চাপ নিতে তুরস্ক সরকার প্রস্তুত নয়। তুরস্কের দিকিলি শহরে জড়ো হওয়া এই বিক্ষোভকারীদের দাবি একটাই, তারা অভিবাসীদের ফেরত চায় না। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি গ্রিসের লেসবস উপকূল থেকে অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো শুরু হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। তুরস্ককে শরণার্থীদের ঘাঁটি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। তুরস্ক একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু বাইরের দেশের এত মানুষ ভিড় করতে থাকলে এই শান্তি হারিয়ে যাবে, আর আমরা তা হতে দেব না। এজন্য এখানে এসেছি। এত মানুষের দায় নিতে রাজি নই। অভিবাসীদের সাময়িক সময়ের জন্য দিকিলিতে আশ্রয় দেওয়া হলেও পরে পরিকল্পনা মোতাবেক দেশের বিভিন্ন শরণার্থী শিবিরে তাদের স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে এত অভিবাসীদের পুনর্বাসনের সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারী ও মানবাধিকার সংস্থাগুলো। আমাদের বাচ্চারা এখন স্কুলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ সেখানে সর্বত্র শুধু শরণার্থীদের ভিড়। ভয় লাগে যদি কেউ আমার বাচ্চাকে নিয়ে যায়। নিজ দেশে এত ভয় নিয়ে থাকতে চাই না। তুরস্ক ইতোমধ্যে কয়েক লাখ অভিবাসী আশ্রয় দিয়েছে। গ্রিস থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায় সেই সংখ্যা বেড়েই চলছে। এমন অবস্থায় অভিবাসীদের শৃঙ্খলার মধ্যে রাখতে সীমান্তবর্তী খালি স্থানগুলোয় নিবন্ধন কেন্দ্র স্থাপনের কথা থাকলেও তার কোনো অগ্রগতি নেই। তাই অভিবাসীরা তুরস্কের কাছ থেকে কেমন ব্যবহার পাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। অভিবাসীদের বোঝা তুরস্কের ওপর চাপিয়ে দেয়াকে অন্যায় বলেও মন্তব্য করেন অভিবাসী সংহতি সংস্থার এই কর্মকর্তা। তুরস্কে ইতোমধ্যে আশ্রয় নেওয়া শরণার্থীরা বৈধ কাগজপত্র ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা শুরু করেছে। আরো মানুষ আসছে। এত মানুষের দায় নিতে গেলে একদিন আমরাই ভেঙে পড়ব। যুদ্ধ, সহিংসতা, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ সচ্ছল, নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের আশায় ইউরোপে পাড়ি জমায়। কিন্তু ইউরোপ তার সব দরজা বন্ধ করে দেয়ায় অভিবাসীদের প্রধান আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে তুরস্ক, যদিও দেশটি এত মানুষের বোঝা নিতে এখনো প্রস্তুত নয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ।
আন্তর্জাতিক সময় আরো দেখবেন, যুদ্ধবিরতি ভেঙে আর্মেনীয় ও আজারি সেনাদের মধ্যে সংঘর্ষ ব্যাহত। সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে ফল ভালো হবে না, হুঁশিয়ারি আজারবাইজানের। আইএসকে হটিয়ে সিরিয়ার হোমস প্রদেশে পালমিরার কাছে গুরুত্বপূর্ণ আল কারিয়াতাইন শহর পুনর্দখল করেছে সরকারি বাহিনী। রোববার রুশ বিমান হামলার সহায়তায় শহরটি সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে আসে। এদিকে সিরিয়া সংকটের শুরুর দিকে সিআইএ বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাশার আল আসাদকে উৎখাতের চেষ্টা করেছিল বলে দাবি করেছেন গোয়েন্দা সংস্থাটির সাবেক এক কর্মকর্তা। সিরিয়া সংকট সমাধানে পশ্চিমা দেশগুলো সততার সঙ্গে কাজ করার অভিযোগ করে অন্য দেশের হস্তক্ষেপে সিরিয়া সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রোববার হোমস প্রদেশের আল কারিয়াতাইন শহরের দখল নিতে আইএসের সঙ্গে সরকারি বাহিনীকে তুমুল লড়াই করতে দেখা যায়। গত কয়েকদিন ঘিরে রাখার পর পালমিরার অদূরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি রুশ বিমান হামলার সহায়তায় এদিনই সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে আসে। সামরিক বাহিনীর সূত্রে রয়টার্স জানায়, হেলিকপ্টার ও ট্যাঙ্ক ব্যবহারের পরও শহরটি দখলে নিতে সরকারি বাহিনীকে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিমান হামলায় আল নুসরা ফ্রন্টের শীর্ষ নেতা আবু ফারিস আল সুরি নিহত হওয়ার খবর জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। একের পর এক শহর আইএসের দখলমুক্ত হওয়ায় বাশার সরকারের পাশাপাশি আশার আলো দেখছে সিরিয়ার মিত্র দেশগুলো। রোববার সিরিয়ার পার্লামেন্টের স্পিকার জিহাদ আল লাহামের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সংসদীয় প্রতিনিধি দল। সিরিয়ায় আইএসের আধিপত্য বিস্তারে কয়েকটি দেশের সরকারের ভূমিকা রয়েছে। আজ সিরিয়া সরকারের কড়া অবস্থানের কারণে আইএস আবার সেসব দেশে ফিরে যাচ্ছে। সিরিয়ায় আইএসের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। সিরিয়া সংকট সমাধানে পশ্চিমা দেশগুলো সততার সঙ্গে কাজ করেনি বলে অভিযোগ করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে পশ্চিমা জোট সিরিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিযোগ আসাদের। রোববার রুশ গণমাধ্যম স্পুটনিকের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব বিষয় তুলে ধরেন তিনি। সিরিয়ায় পশ্চিমা হস্তক্ষেপ থেকে আমাদের অভিজ্ঞতা হলো যে আইএসকে নির্মূলে তাদের মোটেও সদিচ্ছা নেই। জঙ্গি গোষ্ঠীটিকে পরাজিত করতে পশ্চিমাদের উপর নির্ভর করাটা বোকামি ছাড়া কিছু নয়। পৃথিবীর কোথাও নৈতিকতা নেই যেখানে যা খুশি তাই ঘটতে পারে। এদিকে সিরিয়া যুদ্ধের শুরুতে বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সিআইএ আসাদ সরকারকে উৎখাতের পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন গোয়েন্দা সংস্থাটির সাবেক এক কর্মকর্তা। দেশটিতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রবার্ট ফোর্ড এই বিষয়টির নেপথ্যে ছিল বলে জানান ডোগ লাউক্স নামের ওই সিআইএ এজেন্ট। তবে ওবামার হস্তক্ষেপে বাশার আল আসাদকে সরানোর পরিকল্পনা ভেস্তে যায় বলেও জানান তিনি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইরাকের মসুলে আইএসের প্রধান কার্যালয়ে হামলার ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ও আরব দেশগুলোর জোট এ হামলা চালায়। হামলায় আইএসের এক রকেট বিশেষজ্ঞ নিহত হয়েছে বলেও জানানো হয়। ইরাকের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই বছরের মধ্যেই তারা আইএস নিয়ন্ত্রিত মসুল পুনর্দখলে নিতে সক্ষম হবেন। এদিকে আইএস জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর আনবার প্রদেশের হিত শহরের উত্তরাংশের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে ইরাকের সেনাবাহিনী। বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখ এলাকায় আজারবাইজানের একতরফা যুদ্ধবিরতি ঘোষণার পরও আর্মেনীয় সেনাদের সঙ্গে আজারি সেনাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। এ অঞ্চলের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা সহিংসতা ছড়ানোর চেষ্টা করলে আজারি সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। যুদ্ধ বন্ধ করে দুপক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে ইরান। রোববার আজারবাইজানের আর্মেনীয় খ্রিস্টান অধ্যুষিত নাগর্নো কারাবাখ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক মহলের আহ্বানের মুখে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয় আজারবাইজান। নাগর্নো কারাবাখ এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধেরও ঘোষণা দেওয়া হয়। তবে স্থানীয় আর্মেনীয়দের দাবি, ঘোষণা দিয়েও ওই এলাকা থেকে যুদ্ধাস্ত্র সরিয়ে নেয়নি আজারি বাহিনী, বরং ট্যাঙ্ক ও হেলিকপ্টার সহ বিভিন্ন সাঁজোয়া যান নিয়ে ওই এলাকায় আর্মেনীয়দের উপর হামলা চালাচ্ছে তারা। সোমবার এই অভিযোগ অস্বীকার করেন আজারি প্রেসিডেন্ট। তিনি দাবি করেন যুদ্ধবিরতি ভঙ্গ করে তাদের অঞ্চলে সহিংসতা ছড়াচ্ছে আর্মেনীয়রা। সহিংসতা বন্ধ করে আর্মেনীয় খ্রিস্টানদের নাগর্নো কারাবাখ এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন তিনি। নাগর্নো কারাবাখ আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। আর্মেনীয়রা এই এলাকা দখল করে রেখেছে। যুদ্ধবিরতির ডাক দেওয়ার পরও আমাদের সেনাদের উপর হামলা অব্যাহত রেখেছে তারা। আমি আর্মেনীয় সেনাদের উদ্দেশ্যে বলছি, মরতে না চাইলে অবিলম্বে নাগর্নো কারাবাখ ছেড়ে চলে যান।
ইউরোপ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত আজারবাইজান মূলত পার্সি মুসলিম অধ্যুষিত হলেও নাগোর্নো কারাবাখ এলাকাটিতে বহুকাল ধরে বাস করে আসছে আর্মেনীয় আদিবাসীরা। 1980 সালের দিকে আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে আর্মেনিয়ার অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে ভোট দেয় নাগোর্নো কারাবাখের মানুষ। এরপর থেকে বিভিন্ন সময়ে সেখানে সংঘাত সহিংসতা লেগেই রয়েছে। একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা আজারবাইজানে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুসেইন জাবেরি আনসারি বলেন, দুদেশের উচিত জাতিসংঘের আইনি কাঠামোর আওতায় জরুরি ভিত্তিতে একটি কার্যকর শান্তি আলোচনা শুরু করা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন পিকেকের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানে অন্তত 27 জন নিহত হয়েছে। সোমবার বিষয়টি নিশ্চিত করে তুর্কি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সিরনাক প্রদেশের বিভিন্ন অঞ্চলে পিকেকে সদস্যদের ধরতে সশস্ত্র অভিযান চালায় আঙ্কারা। ওইসব এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে পিকেকে যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়। কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সিরনাক ছাড়াও রাজধানী আঙ্কারার পূর্বে অবস্থিত নুয়াইজবিন শহরে তুর্কি বাহিনীর সঙ্গে পিকেকে সংঘর্ষ হয়। এতে অন্তত 6 পিকেকে সদস্য নিহত হয় বলে নিশ্চিত করেছে প্রশাসন। দক্ষিণ পূর্বের এসব এলাকা থেকে বেশ কয়েকজন পিকেকে যোদ্ধাকে আটক করেছে সরকারি বাহিনী। ইয়েমেনের বর্তমান প্রধানমন্ত্রী খালেদ বাহাহকে পদচ্যুত করে নতুন প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আহমেদ ওবেদ বিন দাঘের। তিনি এর আগে সালেহ বাহিনীর নেতা ছিলেন। তবে কেন খালেদ বাহাকে সরিয়ে তাকে বসানো হলো সেই বিষয়টি স্পষ্ট নয়। বাহা জাতীয় সংঘে ইয়েমেনের দূত ছিলেন। সেখান থেকে হাদি তাকে পররাষ্ট্রমন্ত্রী ও পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এদিকে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবার দায়িত্ব পেয়েছেন রাজনৈতিকভাবে শক্তিশালী সামরিক নেতা জেনারেল আলী মোহসেন আল আহমার। আরব বসন্তের সময় প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালের পতনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। গত বছরের ডিসেম্বরে দেশটিতে নতুন পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন হাদি। ইয়েমেনের জনসমর্থন বাড়ানোর লক্ষ্যে হাদি তার মন্ত্রিসভায় এই রদবদল করেছেন বলে মত বিশ্লেষকদের। ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চল থেকে সৌদি আরবের 42 জন সেনাকে আটকের দাবি করেছে দেশটির হাউথি সমর্থক সেনাবাহিনী। রোববার ইয়েমেনের বায়দা প্রদেশের রাদা জেলা থেকে সৌদি আরবের 31 সেনা ও জাউফ প্রদেশের আল মাতমা থেকে 11 সেনাকে আটক করা হয়েছে বলে এক রিপোর্টে প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা সাবা। রিপোর্টে আরো প্রকাশ করা হয়েছে, আটকের পর সেনাদের দেশটির পশ্চিমাঞ্চলের মারিবো প্রদেশে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও মারিবো শহরে হাউথি সমর্থক সেনাবাহিনীর আরো একটি অভিযানে সৌদি আরবের 6 সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে 17 জন। গত বছরের মার্চ মাস থেকে ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দ রাব্বুর মানসুর হাদির সমর্থনে দেশটিতে হাউথি বিরোধী অভিযান চালিয়ে আসছে সৌদি আরব। নাইজেরিয়ার কোগি অঙ্গরাজ্যের লোকোজা থেকে আল কায়দা সমর্থিত আনসারু জঙ্গি গোষ্ঠীর প্রধান খালিদ আর বারনাউইকে গ্রেপ্তার করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী। 2012 সালে যুক্তরাষ্ট্র সরকার খালিদকে গ্রেপ্তারে $50 লক্ষ অর্থ পুরস্কার ঘোষণা করেছিল বলে জানায় বিবিসি। নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার আনসারু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় খালিদকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারকে দেশটিতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে মনে করা হচ্ছে। নাইজেরিয়ায় আনসারু জঙ্গি গোষ্ঠীর সদস্যরা বিদেশিদের অপহরণ এবং হত্যার সঙ্গে জড়িত। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সৌদি আরবের 2 দিনের ঐতিহাসিক সফর শেষে ভারত ফিরলেন মোদি। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার রিয়াদ ও নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে 2% এগিয়ে গেছেন বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার উইসকনসিনে অনুষ্ঠেয় ভোটের আগে এক নির্বাচনী জরিপে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে গণমাধ্যম। কাজেই উইসকনসিনের নির্বাচনকে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বীদের জন্য বাঁচা মরা লড়াই হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে রিপাবলিকানদের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ডেলিগেটদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জিততে হলে রিপাবলিকান প্রার্থী হিসেবে তাকে 1237 জন ডেলিগেটের ভোট পেতে হবে, যা মোট ডেলিগেটদের 30%। অন্যদিকে মাত্র 25% ভোট পেলে ডেমোক্রেটরা বিজয়ী হবে বলে জানান তিনি। এরই মধ্যে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে অযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ। উইসকনসিনের এক নির্বাচনী প্রচারণায় ক্রুজ বলেন, চূড়ান্ত লড়াইয়ে হিলারির বিরুদ্ধে জিততে পারবেন একমাত্র তিনি,
ইউরোপের অন্যান্য দেশগুলোর ওপর রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পেন্টাগনের নেয়া প্রতিবাদী পদক্ষেপের অংশ হিসেবে আইসল্যান্ড ও নেদারল্যান্ডসে যুদ্ধ বিমান ও সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আইসল্যান্ডের কেফলাভিক শহর এবং নেদারল্যান্ডসের লিওয়ার্ডান বিমান ঘাঁটিতে 6 মাস ধরে যুদ্ধ বিমান ও সেনারা মোতায়েন থাকবে। তবে আইসল্যান্ড ও নেদারল্যান্ডস ছাড়াও বুলগেরিয়া, রোমানিয়া ও এস্তোনিয়াতেও টহল দেবে যুদ্ধ বিমানগুলো। এছাড়া আগামী মাসে ফিনল্যান্ডে 6টি যুদ্ধ বিমান মোতায়েনের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। পূর্ব ইউরোপ ও রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও নেটো। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য পেনসিলভেনিয়ার চেস্টারে ট্রেন লাইনচ্যুত হয়ে 2 জন নিহত হয়েছে। রয়টার্স জানায় দুর্ঘটনার পর ওই অঞ্চলের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে মার্কিন রেলওয়ে সার্ভিস আমট্রাক। দুর্ঘটনার সময় 314 জন যাত্রী সহ 7 কর্মচারী ট্রেনটিতে অবস্থান করছিল বলে জানায় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক থেকে জর্জিয়ার সাভান্নাগামী ট্রেনটি ফিলাডেলফিয়ার দক্ষিণে রেল লাইনের উপর রাখা নির্মাণ সামগ্রীর সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দক্ষিণাঞ্চল সান ডিয়েগোতে একটি বিমান জরুরি অবতরণের সময় গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে 1 জন নিহত হয়। এতে অন্তত 3 জন গুরুতর আহত হয় বলে জানায় বিবিসি। যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণের সময় বিমানটি মহাসড়কের একটি চলন্ত গাড়িকে চাপা দেয়। এ সময় গাড়িটির পেছনের যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় পুলিশ গুরুতর আহত 3 যাত্রীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। বিমানটির পাইলটের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগেও এই মহাসড়কে 3 বার বিমানের জরুরি অবতরণ হয়েছিল। 2 দিনের ঐতিহাসিক সৌদি আরব সফর শেষে রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফিরে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের এই সফরে সৌদি বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের একাধিক সমাবেশে যোগ দেন তিনি। মোদীর এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ভারত এবং সৌদি আরব। এছাড়াও জ্বালানি, অবকাঠামো, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে ভারতে বিনিয়োগ করতে সৌদি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মোদী। 6 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর এই সৌদি আরব সফর দুদেশের দিক থেকেই ঐতিহাসিক একটি প্রেক্ষাপট। আর তাই স্বভাবতই আনুষ্ঠানিকতা আর আতিথেয়তার দিক দিয়ে কোনো কমতি ছিল না সৌদি সরকারের পক্ষ থেকে। রোববার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করতে রিয়াদের রয়্যাল প্যালেসে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তাকে স্বাগত জানানোর পাশাপাশি গার্ড অফ অনার জানানো হয় সৌদি বাদশার পক্ষ থেকে। পরে সেখানে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেন 2 নেতা। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রীকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বাদশাহ আব্দুল আজিজ উত্তরীয় তুলে দেন সৌদি বাদশাহ সালমান। সৌদি বাদশার সঙ্গে বৈঠক ছাড়াও 2 দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় 2 দেশের জন্যই সন্ত্রাসবাদ মোকাবেলা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছেন বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব অমর সিনহা। স্থানীয় এবং আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এখন থেকে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, তথ্য ও প্রযুক্তি এবং বিনিয়োগ, এই 4টি বিষয় 2 দেশের সামগ্রিক উন্নয়নে অন্যতম ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তিনি। 2 দিনের এই সফরে সৌদি বাদশাহ ছাড়াও রিয়াদের রাজ পরিবারের অন্যতম সদস্য সৌদি প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও দেখা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জ্বালানি তেলে নির্ভরতা কমিয়ে আনতে $2 ট্রিলিয়ন মেগা ফান্ড গঠনের পরিকল্পনা করছে সৌদি সরকার। সার্বভৌম এই তহবিল জ্বালানি তেল ভিত্তিক রাজস্ব আয়ে নির্ভরতা কমিয়ে আনতে সহায়তা করবে বলে জানিয়েছে দেশটির সরকার। বর্তমানে এই ফান্ড রয়েছে দেশটির বৃহত্তম কেমিক্যাল ইন্ডাস্ট্রি সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ এবং দেশটির বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক। এছাড়াও রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর শেয়ার বিক্রি করে এই প্রতিষ্ঠানকে যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করারও পরিকল্পনা রয়েছে সরকারের। জ্বালানি তেল নির্ভর অর্থনীতির এই দেশটির বাজেট ঘাটতি চলতি বছর $8,700 কোটি পৌঁছেছে।
বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়ছেন তা বেরিয়ে আসছে পানামার একটি আইনি সহায়তা দানকারী প্রতিষ্ঠানের 1,10,00,000 গোপন নথি ফাঁস হওয়ার পর। নথিগুলো ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। পানামার মোসাক ফনসেকা প্রতিষ্ঠান গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত। গত 40 বছর ধরে প্রতিষ্ঠানটি তাদের ক্ষমতাশালী মক্কেলদের কিভাবে অর্থ পাচারে সহযোগিতা করেছে এবং কর ফাঁকি দেওয়ার পথ দেখিয়েছে তা বেরিয়ে আসছে এসব নথি থেকে। এ পর্যন্ত পাওয়া 72 জন মক্কেলের নাম পাওয়া গেছে, যারা কোনো না কোনো দেশের সাবেক বা বর্তমান সরকার প্রধান। নিজেদের দেশ লুটপাট করে টাকার পাহাড় গড়েছেন এমন স্বৈর শাসকের নামও পাওয়া গেছে, যাদের মধ্যে আছেন মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক, লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 56 বছর বয়সী মেহবুবা মুফতি। গত জানুয়ারিতে তার বাবা সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাইদের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হলেন মেহবুবা মুফতি। মেহবুবা এখন থেকে কাশ্মীরে পিডিপি বিজেপি জোট সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মেহবুবা ছাড়াও এদিন শপথ নেন মন্ত্রিসভার আরও 23 সদস্য। এদিকে মন্ত্রিসভার সদস্য নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্বের কারণে শপথ অনুষ্ঠান বর্জন করেন পিডিপি নেতা ও কেন্দ্রীয় আইন প্রণেতা তারিক কারা। নতুন এই মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার 3 পিডিপি নেতাকে স্থান না দেওয়ায় তারিক কারা ক্ষুব্ধ হয়েছেন বলে দলের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ভারতের উত্তরাঞ্চলের জম্মু কাশ্মীরে জঙ্গিদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন এক পুলিশ সদস্য। রোববার রাজ্যের পালামা জেলায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মাসে ওই জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি নিহত হয়। জম্মু কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত এলাকা থেকে জঙ্গিদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে ভারত নিয়ন্ত্রিত অংশে আক্রমণ করা হয় বলে অভিযোগ ভারতের। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ তানজিলকে পূর্ব পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে এনআইএ। সোমবার এনডিটিভি জানায় তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে গোয়েন্দারা। পাঞ্জাবের পাঠানকোট হামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন তানজিল। তার মৃত্যু এনআইএর জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন সংস্থাটির আইজি সঞ্জীব কুমার। শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশের বিজনোরে বাড়ি ফেরার পথে এনআইএর কর্মকর্তা মোহাম্মদ তানজিলকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তার স্ত্রী গুলিবিদ্ধ হয়েছিলেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। কিউবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 28 জন। শনিবার দেশটির কেন্দ্রীয় জাতিবনিকো শহরে এই দুর্ঘটনা ঘটে। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জার্মানি ও অস্ট্রিয়ার পর্যটকদের বহনকারী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হলে বাসের চালক সহ এক পর্যটক ঘটনাস্থলেই মারা যান। তবে নিহত পর্যটক কোন দেশের নাগরিক এ ব্যাপারে কিছু জানায়নি কিউবা কর্তৃপক্ষ। রঙিন বই শুধু ছোট মনে আনন্দ নিয়ে আসে না, তার সাথে সাথে যারা এই বই তৈরি করেন তাদেরও জীবনে নিয়ে আসে সুখ এবং সমৃদ্ধির বার্তা। ঠিক তেমনি হয়েছে যুক্তরাষ্ট্রে। খুব সম্প্রতি যুক্তরাষ্ট্রে হাতে আঁকা বই জনপ্রিয় হচ্ছে। তাতে করে নতুন চিন্তার সূচনা দেখতে পাচ্ছেন অনেকেই। ছোট্ট ঘরটিতে সবাই ব্যস্ত নিজ নিজ হাতের পেন্সিলটি নিয়ে। মনোযোগ দিয়ে এঁকে যাচ্ছেন বইয়ের প্রতিটি পৃষ্ঠা। লক্ষ্য একটাই, পেন্সিলের কালিতে আঁকা প্রতিটি পাতা এক হয়ে কোনো না কোনো ছোট্ট শিশুর মনের উচ্ছ্বাস বাড়িয়ে দেবে। চিত্রশিল্পী তেরেসা রবার্ট লগান বাচ্চাদের এই ভালোবাসার উচ্ছ্বাসকে একটি সুন্দর বাণিজ্যিক রূপ দিয়েছেন। তার চিন্তা এবং কাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে হাতে আঁকা রঙিন বই। আমি এমন কিছু মানুষদের চিনি যারা রং খুব ভালোবাসেন, তাদের নিজস্ব ভাবনায় রং নিয়ে কিছু করতে চান। এটা খুব কঠিন কিছু নয়। আমিও চাই তারা নিজের মতো কিছু করুক, সেই ভাবনা থেকেই আমি তাদের সাহায্য করছি। রঙিন এই বইগুলোতে অনেক পাতা রয়েছে, সেই সাথে প্রত্যেকটি বইয়ের পাতায় আঁকা ফুল এবং জীবজন্তুর ছবি। বইগুলো সহজেই বহন করা যায়। এদিকে তেরেসা এমন কিছু মানুষকে এই পেশায় নিয়ে এসেছেন
যারা একসময় কোনো না কোনো ভাবে নিজের জীবনকে ব্যর্থ ভেবে বসেছিলেন। তাদের মতে এই পেশা তাদের জীবনে নতুন এক দিগন্তের সূচনা করেছে। আমি যখন বই আঁকার প্রস্তাব পেলাম তখন আমার মানসিক অবস্থা খারাপ ছিল। জীবনের মানে বুঝতে রং আমাকে সাহায্য করেছে। বুঝতে পেরেছি আমার লক্ষ্য কি হওয়া উচিত। হাতে আঁকা রঙিন বই এখন যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের বেস্ট সেলারের তালিকায় রয়েছে। তারা জানিয়েছে 2015 সালেই 12 মিলিয়ন কপির অর্ডার তারা গ্রহণ করেছিলেন। আশা করা যাচ্ছে চলতি বছরে তা আরো বৃদ্ধি পাবে। শাশ্বত সত্য, সময় সংবাদ। সিরিয়া সহ বিশ্বব্যাপী যুদ্ধের ধ্বংসলীলা তুলে ধরতে বেশ কয়েকজন চিত্রশিল্পী রাঙিয়ে তুলেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনের রাস্তা। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ধ্বংসপ্রায় সিরিয়া যেন উঠে এসেছে এই শহরের মানুষের চোখে। রাস্তায় চলতে চলতে পায়ের নিচে হঠাৎ চোখে পড়বে বোমায় বিধ্বস্ত অনেকগুলো ভবন, ভেঙে চুরে যার অস্তিত্ব একেবারেই শেষ। এমন কিছু 3D অঙ্কন চিত্র নিউ ইয়র্কের রাস্তায় ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পী ফ্রেয়া ক্লার্ক সহ আরো 3 জন। চিত্রশিল্পীরা আশা প্রকাশ করছেন ভয়ানক যুদ্ধ কিভাবে একটি দেশ নিঃশেষ হয়ে যায় তার প্রতিচিত্র এখন যুক্তরাষ্ট্রের মানুষ জানবে। আমরা পুরাতন কিছু প্রযুক্তি ব্যবহার করে এই অঙ্কন চিত্র করছি। এতে ছবিগুলো জীবন্ত দেখা যায়, যার একমাত্র উদ্দেশ্য ছবিগুলো যেন সবার চোখে পড়ে। যুদ্ধ ভালো কোনো বিষয় নয়, এতে সব শুধু ধ্বংস হয়। এরই মধ্যে অসমাপ্ত কিছু অঙ্কন চিত্র মানুষের নজর কেড়েছে। এমনটাই চাইছিলেন এই চিত্র অঙ্কনের প্রধান পৃষ্ঠপোষক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা জানাচ্ছেন মানুষের মাঝে এই চিত্রগুলো যদি যুদ্ধবিরোধী মনোভাব জাগ্রত করে তাহলেই তাদের পরিশ্রম সার্থক হবে। আমরা এক ধরনের জনসচেতনতা তৈরি করতে চাচ্ছি, সেই সাথে নিরাপত্তা পরিষদের যে দেশগুলো সবসময় শান্তি চুক্তির ধারাগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে তারাও জানুক সিরিয়াতে আসলে কি হচ্ছে। সিরিয়া যুদ্ধের 5ম বার্ষিকীতে আমরা এই অঙ্কন চিত্রের পরিকল্পনা করি। সিরিয়াতে প্রতিদিন নিরীহ সাধারণ নাগরিকের মৃত্যু হচ্ছে। আমরা চাই নিরাপত্তা পরিষদ এবার বলবে যথেষ্ট হয়েছে আর নয়। গত 5 বছর ধরে চলা যুদ্ধে সিরিয়াতে অন্তত 2,50,000 মানুষের মৃত্যু হয়েছে। এই যুদ্ধ পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম শরণার্থী সমস্যা তৈরি করেছে। সর্বগ্রাসী এই যুদ্ধ বন্ধে এমন ব্যতিক্রমী উদ্যোগ সফল হবে এই প্রত্যাশা সকলের। শাশ্বত সত্য, সময় সংবাদ। এই পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত অঞ্চল সহ বিধানসভার 18টি আসনে চলছে ভোট গ্রহণ। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে দাবি তৃণমূলের। আসামেও চলছে ভোট। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত 60 জনের মৃত্যু। সোয়াত জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি। তুর্কি নাগরিকদের তীব্র প্রতিবাদের মুখে গ্রিস থেকে তুরস্কে পৌঁছেছে 500 অভিবাসীবাহী একটি জাহাজ। লেসবোস দ্বীপের কাছে নতুন করে আরও 364 শরণার্থী উদ্ধার। এবং সিরিয়ার আল কারিয়াতাইন শহর পুনর্দখল করেছে সরকারি বাহিনী। বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসাদকে উৎখাতের চেষ্টা করেছিল সিআইএ দাবি সাবেক কর্মকর্তার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।